আপনি কি জানেন আপনার কিছু কিছু ভুল এবং ছোটখাটো ভুলের জন্য আপনার যে কাঙ্ক্ষিত ক্রোয়েশিয়ার ভিসাটা সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে? অনেকেই দেখা যাচ্ছে আবার আপনারা 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে আপনারা পারমিট পাচ্ছেন না। এমত অবস্থায় আপনারা কি করবেন সেটা ভেবে পাচ্ছেন না। অনেকে এবার বলতেছেন যে এখন শীতের সময় চলে আসছে, এখন আপনাদেরকে ভিসা দিবে না, আপনাদের ভিসা বেশি পরিমাণে রিজেক্ট হবে, আপনারা কি করবেন? কোনো কিছু আপনারা ভেবে পাচ্ছেন না। প্রত্যেকটা জিনিসের যেরকম একটা ভালো দিক থাকে ঠিক সেরকম একটা খারাপ দিক থাকে। আপনারা সবাই জানেন ক্রোয়েশিয়ার নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন না যে এই নিয়মের জন্য আপনাদের কি কি সুবিধা হতে পারে এবং কি কি অসুবিধা হতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো ক্রোয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আছি সাকিব। আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তার কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব যে ক্রোয়েশিয়ার যে বর্তমানে সার্বিক পরিস্থিতি এবং যে নতুন পরিবর্তনগুলো আসতেছে সেই বিষয়ে। আবার অনেকে আপনারা বলতেছেন যে আপনাদের শীতের সময় আসছে, আপনাদের পারমিট হবে না, আপনাদের ভিসা হবে না এবং ভিসা রিজেকশনের যে কারণগুলো সেই বিষয়ে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়েরা আপনারা ক্রোয়েশিয়া যেতে যাচ্ছেন, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ভিডিওটিকে আমি 3টি পার্টে পার্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট পার্টে আমি আলোচনা করব যে আপনারা যে জিনিসটা এখনো কনফিউশনে আছেন যে আপনাদের ভিসা রিজেকশনের যে বিষয়গুলো সেটা, এবং দ্বিতীয় পার্টে আমি বলবো যে রিমার্সটা এখন বর্তমানে বাংলাদেশে ছড়াচ্ছে শীতের সময় ভিসা দিবে না সেটা, এবং পরিশেষে আমি বলে দিব যে নতুন যে নিয়মটা আসতেছে এর জন্য আপনার কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং কি কি অসুবিধা আপনারা পড়তে পারেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে ভিসা রিজেকশনের যে বিষয়টা সেটা। দেখেন, ভিসা রিজেকশনের অনেকগুলো কারণ হতে পারে, বাট আমি যে বলতেছি এর মানে এই কারণগুলোর জন্য যে আপনার রিজেকশন হবে এরকমটা না। বাট আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল আমি বলবো, আপনারা যে ফর্মটা ফিল আপ করেন, আই মিন ভিসা আবেদনের যে ফর্মটা আপনারা ফিল আপ করেন সে বিষয়টাতে আপনাদের সতর্ক হওয়া দরকার। দেখা যাচ্ছে যে যে বিষয়টা আপনার সবচেয়ে বড় প্রবলেম আকার হয় এবং যে বড় জিনিসটা আপনার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সেটা হচ্ছে যে আপনি যদি কোনো স্যানজেনভুক্ত দেশের জন্য ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা অন্য যে কোনো একটা ভিসার জন্য যদি আবেদন করে থাকেন, ক্রোয়েশিয়ার জন্য না অন্য একটা দেশের জন্য, বাট আপনি রিজেক্ট খেয়েছেন, কিন্তু সেটা আপনি এখানে উল্লেখ করেন না। এখানে উল্লেখ করার অপশন রয়েছে। সো আমি বলবো যে আপনারা যারা বিগত দিনে স্যানজেনভুক্ত হোক বা ইউরোপের অন্যান্য যে দেশের জন্য যদি আপনারা কখনো রিজেক্ট খেয়ে থাকেন, এই জিনিসটা উল্লেখ করে দিবেন। সো আমি আপনাদেরকে বলবো যে সকল ভাইয়েরা আপনারা অন্যান্য দেশের জন্য ভিসার আবেদন করে, স্টুডেন্ট ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক, যারা রিজেক্ট খেয়েছেন আপনারা যে এজেন্সির মাধ্যমে বা যার মাধ্যমে আবেদন করতেছেন তাকে বলে দিবেন আপনার এজেন্সি বা সেই লোকই এই বাদ বাকি কাজগুলো করে দিবে, বাট আপনি তাকে অবগত করে দিবেন যে আমার বিগত দিনে এরকম এরকম হয়েছিল। আশা করি জিনিসটা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আপনার কোম্পানি রেসপন্স না করা। দেখা যাচ্ছে যে আপনি এখন ভিসার জন্য আবেদন করছেন, আপনার পারমিট এবং সবকিছু আস্তে আস্তে মোটামুটি 4-5 মাস বা 6 মাস দেরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনার কোম্পানি রেসপন্স করে পরে যদি বলে যে না আমার এখন এই কর্মীটা আর দরকার হচ্ছে না, তার কারণ আপনারা সবাই জানেন ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা ইনভেস্টিগেশন করবে। সেক্ষেত্রে কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরে তারা যদি না করে দেয় তো তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। আর 3 নম্বরে আমি যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার ইনফরমেশন গুলো প্রপার ওয়েতে দেওয়া। দেখা যাচ্ছে আপনারা কি করেন যে আপনার একটা কোম্পানির পারমিট পেয়েছেন, সেখানে যে আপনার ভিসা আবেদন ফর্মে যে আপনারা তার ইনফরমেশন গুলো দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অনেক সময় গুগলে সার্চ করে বের করে দেন। সেখানে আপনার ইমেল আইডি এবং আপনার যে ফোন নাম্বার গুলো এগুলো একজাক্টলি প্রপার ভাবে থাকে না। সেক্ষেত্রে তখন যারা এই জিনিসগুলোতে ইনভেস্টিগেশন করে বা সেখানে যোগাযোগ করার চেষ্টা করে তারা সেই রেসপন্সটা পায় না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা আবেদন করতেছেন আপনার এজেন্সিকে বলে রাখবেন যে অ্যাটলিস্ট আপনার কোম্পানির কোনো ম্যানেজার, অথরাইজড কোনো ব্যক্তি যে আপনাকে ভিসা নেওয়ার ব্যাপারে সহযোগিতা করবে, তার নাম্বার, তার ইমেল আইডি, এই জিনিসগুলো যেন সে আপলোড করে দেয় সেই ভিসা ফর্মে বা সেই আবেদন ফর্মে, এগুলো যাতে সে প্রপার ভাবে দিয়ে দেয়। আর 4 নম্বরে যে আমি বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার কোম্পানির প্রবলেম। সেটা কি? সেটা হচ্ছে দেখেন, আপনারা সবাই জানেন প্রত্যেকটা দেশে একটা ফরেন মিনিস্ট্রি থাকে এবং ইউরোপের যে দেশগুলা সবগুলা দেশে আপনার কোম্পানির ট্যাক্স, ভ্যাট, এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকতে হয়। দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোম্পানির পারমিট পেলেন, বাট সেই কোম্পানিটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে প্রপার ওয়েতে তাদের ট্যাক্স, ভ্যাট এগুলো সাবমিট করতেছে না। আই মিন গভর্নমেন্টকে তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। সেই ক্ষেত্রে যখন এই পারমিটটা পাওয়ার পরে তারা যখন ইনভেস্টিগেশন করবে দেখা যাচ্ছে যে আপনার কোম্পানির পেপারসে প্রবলেম, সেক্ষেত্রে আপনার ভিসাটাও রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। আর 5 নম্বরে আমি যে বিষয়টার কথা বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে আপনাকে 8 নম্বর বা সন্দেহমূলক ভাবে আপনাদের ভিসাগুলোকে রিজেক্ট করে দেয়। সেটা বেসিক্যালি কি হয়? দেখা যাচ্ছে যে আপনারা একই কোম্পানিতে আপনারা 3 জন বা 4 জন আবেদন করছেন, একসঙ্গে পারমিট এভরিথিং সবকিছু জমা দিচ্ছেন। দেখা যাচ্ছে 2 জনের ভিসা হয়েছে, বাকি 2 জনের ভিসা আবার রিজেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই কারণ বা এই জিনিসটা হওয়ার যে রিজনটা সেটা হচ্ছে যে
আপনার কোম্পানিতে দেখা যাচ্ছে বিগত দিনে এমন বাংলাদেশি ভাই বা কেউ আসছে যারা আসার পরে এখানে আর থাকেনি। দেখা যাচ্ছে যে একটা কোম্পানি থেকে 10টা পারমিট বের করা হয়েছে, 2 জনের ফ্লাইট হয়ে গেছে, তারা এখানে আসছে। দেখা যাচ্ছে তারা কোনো টিআরসি কার্ড করেনি, তারা কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ করেনি, তারা এখানে যোগাযোগ না করে এখান থেকে গেম দিয়ে অন্য কোনো দেশে চলে গেছে। তো যার জন্য পরবর্তী সময়ে আপনার সেই পারমিটটা বা যে ডকুমেন্টস গুলো আপনাকে দিচ্ছে তারা আর আপনাকে নিতে চাচ্ছে না, এরা তারা জানিয়ে দেয় এবং সেটা ক্যান্সেল করে দেয়, যার উপর বেসিস করে আপনার ভিসাটা রিজেক্ট হয়েছে। আরেকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, এটা আমাদের বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা ফেস করতেছেন, সেটা হচ্ছে যে আপনি পারমিট পেলেন, ভিসা পেলেন, সবকিছু পেলেন, বাট তারপরে আপনার সেই ভিসাটাও ক্যান্সেল করে দেয়। এটারও রিজনটা সেম। বিগত দিনে যারা আসে তারা এখানে থাকে না, না থাকার কারণে তারা ভিসাটা হয়ে গেলেও তো আপনার কোনো সমস্যা নেই, যতদিনের জন্য আপনার ভিসা হয়েছে আপনি ততদিন বৈধ এবং আপনি যেতে পারবেন, বাট আপনার কোম্পানি আপনাকে রিসিভ করবে না। আর এই প্রবলেমটা এখন সবচেয়ে বেশি হচ্ছে। যারা ক্রোয়েশিয়া আসতেছেন মোটামুটি আপনারা সবাই জানেন যে এই প্রবলেমটা বেশি হচ্ছে, কোম্পানি রিসিভ করে না। তার রিজনটা এটাই। তো চলুন এবার কথা বলা যাক বাংলাদেশে যে রিমার্সটা চলতেছে, শীত চলে আসছে যার জন্য ক্রোয়েশিয়া ভিসা বেশি পরিমাণে রিজেক্ট করতেছে, আপনাদেরকে ভিসা দিবে না, বন্ধ করে দিবে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। এই বিষয়টা ক্লিয়ার করে দিই। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার করার কথাটা আপনাদেরকে এই জন্যই বলি যে এই যে ছোটখাটো জিনিসগুলা বা ইনফরমেশন গুলা দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি ভাই জানে না, যার জন্য তারা প্রতারিত হচ্ছে। তো চলুন মূল বিষয়ে আসা যাক। শীতের সময় আপনাদেরকে ভিসা দিবে না, ভিসা রিজেক্ট করে দিচ্ছে। ভাইয়া এই কথাটার কোনোই ভিত্তি নেই। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন খ্রিস্ট ধর্মাবলম্বী তারা তাদের বড়দিন উদযাপন করার জন্য এবং যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার এটা উদযাপন করার জন্য বন্ধ রাখবে এবং তারা সরকারি ছুটি পাবে। সেটা আপনার বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার ডিসেম্বরের 15 তারিখ বা 10 তারিখ, এখান থেকে শুরু করে জানুয়ারির 10 তারিখ বা 15 তারিখ, এই সময়টুকু। বাট এম্বাসি যে একদম বন্ধ করে দিচ্ছে আপনার কাজ হবে না এরকম না, তারা এখন আরো বেশি পরিমাণে ভিসা ডেলিভারি দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময় আপনার ভিসা রিজেকশন বা আপনার ভিসা প্রাপ্তির হারটা বেশি থাকবে, দুটা সমান সমান। তার কারণ হচ্ছে তারা যে প্রপার ইনভেস্টিগেশন গুলা করবে, সেই ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে আপনি 6 মাস আগে একটা পারমিট পাইছেন, আপনার যে কোম্পানি সে মানে লোক নেওয়ার জন্য নিয়োগ দিয়েছে, সে 6 মাস পরে তার সঙ্গে যোগাযোগ করলে সে বলতেছে যে আমি এই লোকটাকে আর নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাচ্ছে। আর এটার দোষ বা এটার জন্য আপনার এজেন্সি আপনাকে একটা ভজুং ভাজুং বুঝ দিচ্ছে, এখন এইভাবে কাজ হচ্ছে না, এইভাবে কাজ হচ্ছে না, এক্সেট্রা এক্সেট্রা। আসলে এই কথার আর কোনো ভিত্তি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এম্বাসিতে যখন জমা করবেন একটা নির্দিষ্ট সময় থাকে। দেখা যাচ্ছে আপনি পারমিট পেলেন, আপনার পারমিটটা যত তাড়াতাড়ি সম্ভব আপনার জমা করার দরকার, যত তাড়াতাড়ি সম্ভব 58 দিনের ভিতরে জমা করার নিয়ম। এখন দেখা যাচ্ছে আপনি পারমিট পেলেন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এক্সেট্রা বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আপনি এম্বাসির জটিলতার কারণে আপনি জমা করতে পারছেন না, বা কেউ কেউ চিন্তা করতেছেন ইন্ডিয়া গেলে ভিসা রেশিও ভালো হবে, নেপালে গেলে কম থাকবে, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে আপনারা যে সময়টুকু নষ্ট করে দিচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনার এই সময়টুকু নষ্ট করার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। এক কথায় আমি আপনাদেরকে বলে দিই যে রিমার্সটা চলতেছে, এখন আপনার ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করা সবচেয়ে বেস্ট সময়। আপনি এখন সাবমিট করবেন, এখান থেকে শুরু করে যতদিন শীত থাকবে এর মাঝখানে আপনার পারমিট বের হয়ে আসবে। যখন শীতটা শেষ হয়ে যাবে তখন আপনি এম্বাসি ফেস করবেন। এখন আপনারা যারা পারমিটের জন্য আবেদন করবেন বা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করবেন, এখন সবচেয়ে ভালো সময়, একদম সোনালী সময় যেটাকে বলে, স্বর্ণযুগ যেটাকে বলে, আমি বলবো যে এই সময়টুকু। তার কারণ হচ্ছে এই সময়টুকুতে আপনি যদি আবেদন করেন আপনার পারমিটটা এভরিথিং সবকিছু প্রসেসিং আসতে 3 থেকে 4 মাস সময় লাগবে। তো 3 থেকে 4 মাস আপনি কাউন্ট করলে, ক্রোয়েশিয়াতে প্রচন্ড শীত, এ সময় কাজ বাজ বন্ধ থাকে, অনেক কোম্পানি বন্ধ করে দেয়, একটু পরে বলতেছি। সো এই সময়টুকুতে যদি আপনি আবেদন করেন, দেখা যাচ্ছে যে সিজনাল যে ওয়ার্কার যারা সিজনাল ভিসা আসতে চান, সিজনটা আপনার সামনে শুরু হবে, এই যে সময়টুকু শীতের সময় এর মাঝখানে আপনার পারমিট যদিও একটু সময় বেশি লাগবে, বাট জানুয়ারি থেকে আপনার নিয়ম চেঞ্জ হওয়ার কথা, সেই নিয়মটা যদি চেঞ্জ হয় তো তাহলে আশা করি আর আপনাদের কোনো ভোগান্তি থাকবে না। সো আমি বলবো এখন আপনারা যারা ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন, আপনারা ফাইল জমা দেওয়ার একটা বেস্ট সময়, একটা উপযুক্ত সময়। মানুষের কথায় কান দিবেন না, বাস্তবিকতা বোঝার চেষ্টা করবেন। তো যে বিষয়ে কথা বলতেছিলাম যে আপনার শীতের সময় ভিসা রিজেক্ট হয়ে যায়, এই সময় বেসিক্যালি দেখা যাচ্ছে প্রচন্ড বরফ হয়, -0 ডিগ্রির নিচে -1, 4, 2, 3 এরকম ভাবে তাপমাত্রা চলে আসে, লোকজন বাইরে বের হতে পারে না। বিভিন্ন কোম্পানি, যে সকল ছোট ছোট কোম্পানিগুলা, সেই সকল কোম্পানিগুলো দেখা যাচ্ছে আর ওপেনই করে না, তারা কাজবাজ বন্ধ করে রাখে। এবং সাপ্লাইয়ের যে কোম্পানি, এটারও একটা জটিলতা এবং এটারও একটা দৌরত্ব বাংলাদেশে রয়েছে এবং ক্রোয়েশিয়াতেও রয়েছে। ক্রোয়েশিয়াতে যেরকম মানুষ ভালো ইনকাম করতেছে, ঠিক তার বিপরীতে অনেক মানুষ আছে যে বাংলাদেশ থেকে টাকা এনে বসে বসে খাচ্ছে। তার কারণ হচ্ছে তারা সাপ্লায়ার কোম্পানিতে গেছে, তাদের কোনো কাজ নাই, এই মৌসুমে তারা কাজ বন্ধ করে দিছে।
এবং আরো যে বড় ভোগান্তিটা দেখা যাচ্ছে, আপনার যতদিন কাজ আছে আপনি অতদিন বৈধ, আপনার টিআরসি কার্ডের মেয়াদটা ঠিক ততদিন থাকবে, আপনার কোম্পানি ক্যান্সেল করে দেয়। সো এই সকল জিনিস মিলিয়ে ওভারঅল আমি বলবো যে ওই জিনিসটা সত্য না যে আপনার ক্রোয়েশিয়াতে শীত চলে আসছে যার জন্য আপনার ভিসা হচ্ছে না, ভিসা রিজেক্ট করে দেবে, এরকম না। যদি এই সময়টুকুর ভিতরে আপনার কোম্পানি রেসপন্স করে যে না আমি সেই কর্মীটাকে চাই, আমার লাগবে, 100% এম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য, সে আপনাকে ভিসা দিবে। যদি কোম্পানি আপনাকে না চায় তো তাহলে আপনি ভিসাটা পাবেন না। আশা করি এই জিনিসটা ক্লিয়ার, এই জিনিস নিয়ে আর কোনো কনফিউশনই থাকার দরকার নাই। এই যে আমি আলোচনাটা করলাম এটাই মূলত হচ্ছে, কোম্পানি যদি আপনাকে চায় আপনি ভিসা পাবেন 100%। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন, আপনার এজেন্সি বা পরিচিত যে কোনো লোক হয়ে থাক, আপনি বলবেন কোম্পানির সঙ্গে ভালো একটা কমিউনিকেশন রাখতে। আপনি যখন পারমিটটা পাবেন, যখন জমা দিবেন, তারা যখন একটা ইনভেস্টিগেশন করবে, অ্যাটলিস্ট তারা যেন তারা রেসপন্স করে যে না আমি সেই কর্মীটাকে চাচ্ছি। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে নতুন যে নিয়মটা আসতেছে, এই নিয়মের জন্য আপনাদের কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে। আপনারা সবাই জানেন ক্রোয়েশিয়ার নিয়মটা পরিবর্তন হতে যাচ্ছে, এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কি কি পরিবর্তন হচ্ছে। আমি জাস্ট সারাংশ হিসেবে বলছি, বিস্তারিত আলোচনা করা আছে অন্য ভিডিওতে। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেটি দেখেন। সেটি দেখলে আমার এই কথাগুলো বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। আপনারা জানেন ক্রোয়েশিয়াতে 3 বছরে আপনাদের টিআরসি কার্ড করে দেবে, আপনাদের বেতন বৃদ্ধি করবে, এবং এই টিআরসি কার্ডটা আপনার গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে। আপনার যে গভর্নমেন্ট, যে সরকারি ভাবে এখন আপনারা সবাই জানেন সেটা আপনার কোম্পানির আন্ডারে। কোম্পানি চাইলে আপনাকে ক্যান্সেল করে দিচ্ছে, কোম্পানি যে কোনো সময় আপনার সেই টিআরসি কার্ডটাকে ক্যান্সেল করে দেয়। বিগত দিনে এগুলো হয়ে আসতেছিল, বাট এই টোটাল রোলসটা চেঞ্জ হতে যাচ্ছে জানুয়ারি থেকে, 2025-এর জানুয়ারি থেকে। সো এই জিনিসটা চেঞ্জ হওয়ার জন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি, এখন দেখেন আপনার কোম্পানি চাইলে আপনাকে ক্যান্সেল করতে পারবে না, আপনি একটা নিশ্চয়তা পাবেন, 3 বছর একটা টিআরসি কার্ড পাবেন, এবং এই টিআরসি কার্ডটাকে আপনারা অন্য দেশে গিয়ে আপনি বৈধভাবে যেতে পারবেন। টিআরসি কার্ডের মেয়াদ 3 বছর থাকবে। সেক্ষেত্রে আপনি ট্যাক্স পে করে করে হলেও, মানে পর্তুগালের মতো একটা সিস্টেম চালু হওয়ার কথা, বাট এটা আমি এখনো মেক শিওর করতেছি না। যখন চেঞ্জেস আসবে তখন আমি আপনাদেরকে মেক শিওর করতে পারবো। বাট যতটুকু রিমার্স আমরা পেয়েছি যে পর্তুগালের মতো আপনারা অন্য দেশে গিয়েও ক্রোয়েশিয়াতে মানে ট্যাক্স পে করে আপনারা বৈধ থাকতে পারবেন। তো সুবিধার দিকগুলোর ক্ষেত্রে আমি বলবো এই জিনিসটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আর আপনার যে হ্যাসেলটা, যে এখানে আসলে আপনার কোম্পানি রিসিভ না করলে আপনি অবৈধ হয়ে যাবেন, আপনাকে পুলিশে ধরবে, ধরার পরে আপনাকে 10-12 দিনের ভিতরে ক্রোয়েশিয়া ছেড়ে দিতে বলবে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আর আপনার হবে না। আশা করি এটা আপনাদের জন্য একটা ভালো সুযোগ সুবিধার তৈরি করে দিচ্ছে ক্রোয়েশিয়া। বাট সুবিধার চাইতে অসুবিধার জিনিসটা আমি আপনাদেরকে বেশি করে বলতেছি, তার জন্য যে এই জিনিসটার জন্য আপনার যে সমস্যাটা হবে এটা আপনার জানা খুবই জরুরি। ফার্স্ট অফ অল সমস্যার ক্ষেত্রে আমি বলবো, আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়াতে নামে বেনামে অনেক সাপ্লায়ার কোম্পানি হতো, এবং সেই কোম্পানির উপর বেসিস করে হলেও ভিসা হতো, পারমিট আসতো, ভিসা হতো। বাট এখন সেই জিনিসটা কমে যাবে। তার কারণ হচ্ছে যে যে গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে, তখন আপনার যে থার্ড পার্টি যে কোম্পানিগুলা এবং যে ফেক যে পারমিট গুলা, এক কথায় যারা মেন পাওয়ারের বিজনেস করতো বা পারমিটের বিজনেস করতো, এই জিনিসটা কমে আসবে। আর এই জিনিসটা যদি কমে আসে, দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি অনেক ভাইরাই আর ক্রোয়েশিয়াতে প্রপার ওয়েতে আপনারা আসতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন অনেকে নন স্কিল ওয়ার্কার এখানে আপনারা আসেন, একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে গভর্নমেন্টের আন্ডারে চলে যাওয়ার পরে বেসিক যে কোম্পানিগুলো, ভালো যে কোম্পানিগুলো, তারাই শুধু কর্মী হায়ার করবে এবং তারা শুধু স্কিল ওয়ার্কারদের নিবে। তার কারণ হচ্ছে আপনাকে এখানে এনে আপনি কোনো কাজ করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি একটা মানে কাজের উপর অভিজ্ঞ বলে আপনি এখানে আসছেন, আসার পরে আপনি সেই কাজটা করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে তারা কাজ থেকে বের করে দিবে। এই যে ঝামেলাগুলো বিগত দিন হয়েছে, এই ঝামেলাগুলোকে শেষ করার জন্য এই নতুন নিয়মটা চালু করতেছে। সো আমি বলবো যে এই নিয়মটা চালু করার জন্য আমাদের যে অসুবিধা যে জিনিসটা হবে সেটা আপনার মাথায় রাখতে হবে। সো এইখান থেকে আপনার একটা জিনিস মানে শিক্ষা নেওয়া দরকার। আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করে ঘরে বসে না থেকে অ্যাটলিস্ট হাতের কিছু কাজ শিখে আসেন, বা আপনি যে কাজের উপর যেতে যাচ্ছেন, আপনার এজেন্সি যে কাজে আপনাকে পাঠাচ্ছে সেই কাজটা অ্যাটলিস্ট একটু শিখে আসার চেষ্টা করেন। আমরা বাংলাদেশে সবাই জানি যে আমরা বাংলাদেশে ঘুরি ফিরি খাই, ঠিক এইভাবেই চলি। বাট মোট কথা হচ্ছে 2025 সাল থেকে স্কিল ওয়ার্কার আপনারা বেশি ভিসা পাবেন এবং এখানে কাজ করার অপরচুনিটি গুলো বেশি পাবেন। নন স্কিলের ক্ষেত্রে আমি বলবো যে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো হয় সেগুলাতে আপনারা আসতে পারেন, বাট অবশ্যই আপনার কাজ শেখা থাকতে হবে। আপনি কনস্ট্রাকশন রিলেটেড কাজে আসবেন এর জন্য যে আপনার কাজ শিখা বা আপনি কাজ জানবেন না এরকমটা হবে না, আপনার কাজ শিখেই আসতে হবে। এখানে আসার পর আপনাকে জাস্ট একটা ইন্টারভিউ নিল আপনি কাজটা করতে পারেন কিনা, বা দেখা যাচ্ছে যে মানে এজেন্সির মাধ্যমে আপনাকে ভিডিও কলে একটা ইন্টারভিউ নিলে আপনি এটা পারতেছেন কিনা, যদি না পারেন সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না। ক্রোয়েশিয়া ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেক্ষেত্রে আমি বলবো এই জিনিসটাকে ধরে রাখার জন্য হলো
আপনারা কাজ শিখে আসেন, স্কিল ওয়ার্কার হওয়ার চেষ্টা করেন। আরেকটা অসুবিধার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার বিগত দিনে আপনারা এখানে এসে যে গেম দিয়ে অন্য দেশে চলে যেতেন আপনাদের আত্মীয় স্বজন এক্সেট্রা বিভিন্নখানে, এই জিনিসটার জন্য কন্ট্রোল গুলা বেড়ে যাবে। আর বেড়ে গেলে দেখা যাচ্ছে যে সকল ভাইয়েরা স্কিল ওয়ার্কার বলে আপনার এখানে আসবেন, আপনার কোম্পানি আপনাকে বের করে দিবে, বাট আপনার কাছে 3 বছরের টিআরসি কার্ড থাকবে, সেটা ঠিক আছে, বাট আপনার কোম্পানি আপনাকে বের করে দিবে। সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে টাকা এনে খাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ আপনি একজন নন স্কিল ওয়ার্কার, আপনি যে দেশেই যান না কেন আপনি কাজ দিবে না। আর ওই আত্মীয় স্বজন যারা যারা বলতেছেন আপনাকে বসায় বসায় কয়দিন খাওয়াবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। পরিশেষে আমি একটা কথাই বলবো যে নতুন নিয়মের জন্য আপনার যে ভিসা প্রাপ্তি বা পারমিট প্রাপ্তির যে সংখ্যাটা সেটা এখন কমে আসবে। যারা প্রপার কোম্পানিতে আবেদন করবেন তারা প্রপার ভাবে পারমিট পাবেন, সাবমিট করবেন তারাই পাবেন। আপনার যে সাপ্লাই কোম্পানির যে হারটা সেটা কমে যাবে, বাট এজেন্সির দৌরত্বটাও আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আগে দেখা যাচ্ছে 10 থেকে 12 লাখ টাকা এনাফ ছিল ক্রোয়েশিয়ার জন্য, বাট এই জিনিসগুলা বেতন বৃদ্ধি হচ্ছে, টিআরসি কার্ড হচ্ছে, গভর্নমেন্টের আন্ডারে টিআরসি কার্ড যাচ্ছে, এই জিনিসগুলোকে ইস্যু করে দেখা যাচ্ছে আপনার 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত এজেন্সিগুলো চার্জ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন ফেক পারমিটের প্রচলনটা আরো বেশি হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে আপনাকে একটা ফেক পারমিট ধরিয়ে দিয়ে আপনার এজেন্সি বলবে যে যাও এম্বাসি ফেস করে আসো, আপনি এম্বাসিতে যাবেন, আপনাকে এম্বাসি থেকে রিজেক্ট করে দিবে। আপনার এজেন্সি আপনাকে বলবে যে আপনারই কোনো কারণে বা সন্দেহমূলক ভাবে আপনার এম্বাসি আপনাকে রিজেক্ট করছে, এক্ষেত্রে আমি কি করব? এখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেখা যাচ্ছে পারমিট বাবদ যে আপনি কিছু টাকা পয়সা দিলেন বা আপনি যে নেপালে গেলেন বা ইন্ডিয়ায় গেলেন, এই যে খরচটুকু এটাই আপনার লস হবে। সো আমি আশা করি আপনারা এই যে বিষয়গুলা এইগুলাতে একটু সচেতন থাকবেন, সবসময় সচেতন থাকার চেষ্টা করবেন, জেনে বুঝে যে দেশে যান না কেন খুঁটিনাটি সবকিছু জেনে বুঝে তারপর আবেদন করবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করতেছি না, ইনশাল্লাহ ক্রোয়েশিয়ানের পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।